এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তে যা ঘটছে সেটাকে সাধারণ চোরাচালান বলে চালিয়ে দেওয়ার কোনো উপায় নেই। এই পুরো সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছে যে বাইরে থেকে দেখলে মনে হবে সব স্বাভাবিক, অথচ ভেতরে ভেতরে একটা দেশের গ্রামীণ অর্থনীতির শিরদাঁড়া ভেঙে পড়ছে। আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের আসল আলোচনা। সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের প্রায় প্রতিটি পয়েন্টে এখন একই দৃশ্য। রাত হলেই কাঁটাতারের ওপার থেকে দলে দলে গরু ঢুকছে বাংলাদেশে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা প্রতিদিনের রুটিন। চোরা কারবারিদের নেটওয়ার্ক এতটাই সংগঠিত যে সীমান্তের নির্দিষ্ট পয়েন্ট, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট রুট সব আগে থেকে ঠিক করা থাকে। বর্ডার গার্ডের পেট্রোলিং শিডিউল পর্যন্ত তাদের জানা। কিন্তু এখানে এই বিষয়টা আরো জটিল হয়ে যায়। আমরা মানি লন্ডারিং শব্দটার সাথে পরিচিত, কালো টাকা সাদা করা, কিন্তু সীমান্তে এখন চলছে এর একটা সম্পূর্ণ নতুন সংস্করণ, কাউ লন্ডারিং। ভারত থেকে অবৈধভাবে আসা গরু বাংলাদেশের মাটিতে পা রাখার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার পুরো পরিচয় বদলে যায়। কিভাবে? স্থানীয় পশুর হাটের ভুয়া হাসিল রসিদ মানে ট্যাক্স পরিশোধের নকল কাগজ তৈরি করা হয়। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে হাটের ইজারাদার, স্থানীয় দালাল, এমনকি কিছু ক্ষেত্রে প্রশাসনের নিচের স্তরের কর্মকর্তারাও এই প্রক্রিয়ায় জড়িত। একটা কাগজের টুকরো হাট বদল হয়, ব্যাস। গতকাল রাতে যে গরুটা ভারতের পশ্চিমবঙ্গ থেকে কাঁটাতার গলিয়ে এসেছে, আজ সকালে সে শতভাগ খাঁটি বাংলাদেশি গরু। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সীমান্ত দিয়ে গরু চোরাচালান আগেও হতো, কিন্তু এবার যে পরিমাণে হচ্ছে সেটা অভূতপূর্ব। কেন? উত্তর খুঁজতে হলে তাকাতে হবে কাঁটাতারের ওপারে, পশ্চিমবঙ্গে। সেখানে বিজেপি সরকারের নেতৃত্বে কোরবানির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন ধর্মীয় রাজনীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের হিসাব ছিল সোজা, কোরবানি বন্ধ করলে মুসলিম সম্প্রদায়ের উপর চাপ পড়বে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। পশ্চিমবঙ্গে কোরবানি নিষিদ্ধ হওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কারা? মুসলিম সম্প্রদায়? না, সবচেয়ে বেশি আঘাত পড়েছে খোদ হিন্দু খামারিদের উপর। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বিপুল সংখ্যক হিন্দু পরিবার গবাদি পশু লালন পালন করেন। তাদের অনেকেই সারা বছর ধরে গরু মোটাতাজা করেন কোরবানি ঈদের বাজারটাকে টার্গেট করে, কারণ এটাই বছরের সবচেয়ে বড় বিক্রির মৌসুম। কিন্তু এবার কোরবানি নিষিদ্ধ হওয়ায় ক্রেতাই নেই। মুসলিম ক্রেতারা আইনি ঝামেলার ভয়ে গরু কেনা থেকে সরে এসেছেন। ফলে হাটগুলোতে গরু আছে, কিন্তু কেনার মানুষ নেই। এখন ভাবুন একজন খামারির অবস্থা। ব্যাংক থেকে ঋণ নিয়ে খাবার কিনেছেন, মাসের পর মাস যত্ন করেছেন, আর এখন যখন বিক্রির সময় এলো বাজারে কোনো দাম নেই। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। দাম না পেয়ে ঋণের চাপে পিষ্ট হয়ে পশ্চিমবঙ্গের এই খামারিরা এখন একটাই রাস্তা দেখছেন, বাংলাদেশ সীমান্ত। যে গরুর বাজার মূল্য কমপক্ষে 5,000 রুপি হওয়ার কথা, সেই গরু তারা মাত্র 5 থেকে 7,000 বাংলাদেশি টাকায় তুলে দিচ্ছেন চোরা কারবারিদের হাতে, চোখে পানি নিয়ে। আর সেই চোরা কারবারিরা তারা সেই গরু বর্ডার পার করিয়ে এনে বাংলাদেশের হাটে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করছে। মুনাফার পরিমাণ কোটি কোটি টাকা প্রতিদিন। কিন্তু যারা সীমান্তে পৌঁছাতে পারছেন না, তাদের পরিণতি আরো ভয়াবহ। কিছু খামারি দালালদের নেটওয়ার্কে ঢুকতে পারেননি, কিংবা সীমান্ত পর্যন্ত গরু নিয়ে যাওয়ার সামর্থ্য তাদের নেই। তাদের কি হচ্ছে? একটা বড় গরুকে প্রতিদিন খাওয়ানোর খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ক্রেতা নেই, খরচ চলছে, ঋণের সুদ বাড়ছে। অনেকে বাধ্য হয়ে গরু রাস্তায় ছেড়ে দিচ্ছেন। কলকাতার রাজপথে, গ্রামের মেঠো পথে মালিকহীন গরুর সংখ্যা বাড়ছে। আর যেটা সবচেয়ে বেশি লোমহর্ষক, কিছু ক্ষেত্রে অসুস্থ বা মৃতপ্রায় গরুর চিকিৎসা খরচ মেটাতে না পেরে মৃত গরুর সৎকার করার জায়গা না পেয়ে খামারিরা জীবিত গরু মাটির নিচে পুঁতে ফেলছেন। একটু ভাবুন, যে ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে কোরবানি নিষিদ্ধ করা হলো, সেই একই ধর্মে গরুকে যারা পবিত্র মনে করেন, তারাই আজ বাধ্য হচ্ছেন গরুকে জ্যান্ত কবর দিতে। ধর্মীয় রাজনীতির এর চেয়ে নির্মম পরিণতি আর কি হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরে কতটা গভীরে গেছে? কাঁটাতারের ওপারের এই রাজনৈতিক সংকট সরাসরি আঘাত হানছে বাংলাদেশের প্রান্তিক খামারিদের উপর। আর এটাই সবচেয়ে উদ্বেগজনক অংশ। বাংলাদেশে একজন খামারি যখন একটা গরু মোটাতাজা করেন, তার পেছনে থাকে মাসের পর মাসের শ্রম, ব্যাংক ঋণ, উন্নত খাবারের খরচ, পশু চিকিৎসা।
একটা গরু হাতে তোলার আগে তার বিনিয়োগ দাঁড়ায় কমপক্ষে কয়েক লাখ টাকা, কিন্তু হাটে গিয়ে তিনি দেখছেন ভারত থেকে ৫-৭ হাজার টাকায় আসা ছোটখাটো গরু ভুয়া কাগজপত্র দিয়ে দেশি সাজিয়ে সস্তায় বিক্রি হচ্ছে। ক্রেতারা স্বাভাবিকভাবেই কম দামের দিকে ঝুঁকছেন। ফলাফল, বাংলাদেশি খামারির উন্নত মানের গরু অবিকৃত পড়ে থাকছে। যে দাম পাওয়ার কথা তার ধারে কাছেও পৌঁছাচ্ছেন না তারা। এটা শুধু একটি মৌসুমী সমস্যা না, এটা কাঠামোগত ধ্বংস। কিন্তু যদি প্রতি বছর কোরবানির মৌসুমে এভাবে লাখ লাখ ভারতীয় গরু অবৈধ পথে দেশে ঢুকে বাজার সয়লাভ করেন, তাহলে এর পুরো খাতটাই টিকে থাকবে না। কারণ একটা সিম্পল ইকোনমিক লজিক, যখন আপনি ৫,০০০ টাকায় কেনা পণ্যের সাথে ৫০,০০০ টাকার বিনিয়োগ তৈরি পণ্যকে প্রতিযোগিতায় নামাবেন, তখন বৈধ উৎপাদক কখনোই টিকতে পারবে না। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আরো বড় কোনো অর্থনৈতিক ও রাজনৈতিক সমীকরণ কাজ করছে? এই চোরাচালান নেটওয়ার্ক কোনো বিচ্ছিন্ন চক্র না, এটা একটা মাল্টি লেয়ার সিন্ডিকেট। প্রথম স্তর, ভারতের পশ্চিমবঙ্গে বসে থাকা দালালরা যারা দিশেহারা খামারিদের কাছ থেকে পানির দামে গরু কিনছে। দ্বিতীয় স্তর, সীমান্তের গাইড এবং ক্যারিয়ার যারা রাতের অন্ধকারে নির্দিষ্ট পয়েন্ট দিয়ে গরু পার করায়। তৃতীয় স্তর, বাংলাদেশ সীমান্তের ভেতরে থাকা এজেন্ট যারা পশু রিসিভ করে নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখে। চতুর্থ স্তর, কাগজ ম্যানেজমেন্ট টিম, এরা ভুয়া হাসিল রসিদ, ট্রানজিট পারমিট, এমনকি কিছু ক্ষেত্রে ভেটেরিনারি সার্টিফিকেট পর্যন্ত ম্যানেজ করে। এই পুরো চেইনে প্রতিটি স্তরে নির্দিষ্ট কমিশন ভাগ হয়। কিছু ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিচের স্তরের সদস্যরাও এই নেটওয়ার্কের অংশ বলে অভিযোগ উঠেছে। এরপর সামনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চোরাচালানের মাধ্যমে যে গরু আসছে সেগুলো কোনো ধরনের ভেটেরিনারি চেকআপের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, কোনো রোগ পরীক্ষা হচ্ছে কিনা, ভ্যাকসিনেশন রেকর্ড নেই। এর মানে কি এই পশুগুলোর মাধ্যমে যে কোনো সংক্রামক রোগ যেমন অ্যানথ্রাক্স, খোরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ সরাসরি বাংলাদেশের গবাদি পশু জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়তে পারে। আর যদি কোরবানির মাংসের মাধ্যমে কোনো জেনেটিক রোগ মানুষের মধ্যে সংক্রমিত হয়, তাহলে সেটা জনস্বাস্থ্যের জন্য হবে বিপর্যয়কর। ভারতের বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি গত এক দশকে যে পথে এগিয়েছে তার সরাসরি অর্থনৈতিক প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে। গরু জবাই নিষিদ্ধ করা, গরু পরিবহনে কঠোর বিধিনিষেধ আরোপ, এই সিদ্ধান্তগুলো ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ ঠিকই, কিন্তু এর ট্রান্সবর্ডার ইফেক্ট কতটা গভীর সেটা কি নয়াদিল্লি বিবেচনা করেছে? এই প্রশ্ন এখন ভূরাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ঘুরছে। এটা সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় নেই। সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ পুরো সীমান্ত জুড়ে এই চোরাচালান বছরের পর বছর ধরে চলছে। প্রশাসন জানে, বিজিবি জানে, স্থানীয় জনপ্রতিনিধিরা জানে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।